অর্থ উপার্জনের ক্ষেত্রে অ্যাপেল কোম্পানির কৌশলের অভাব নেই। তারা প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করে থাকে। যাদের মোবাইল ফোনের সর্বশেষ সংস্করণ নিয়ে কোনো ধারণা থাকে না, তারাও বিভিন্ন সার্চ ইঞ্জিনে পপুলার সার্চের মাধ্যমে অ্যাপেলের আসন্ন সংযোজন সম্পর্কে অবগত হয়ে যায়। আমি চাইনিজ দেশি ভাই আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এই ভিডিওতে। সবাই জানেন যে এখনো পর্যন্ত কোনো আইফোন 15 প্রো বাজারে আসেনি, তবে এটি পরের বছর মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। সচরাচর আমরা যেমন সিম কার্ড ব্যবহার করি, সেটির পরিবর্তে eSIM অর্থাৎ ইলেকট্রনিক সিম নামক একটি সফট কার্ড ব্যবহার করা হয়েছে। অ্যাপেলের সকল পরিবর্তিত কার্যক্রমে কত টাকা আয় করতে পারবে সেটি এখন দেখার বিষয়। আমরা সবাই জানি যে সিম কার্ড হলো ফোনে ব্যবহৃত একটি কার্ড। নম্বর কার্যাদি ছাড়াও এতে আপনার বার্তা এবং অন্যান্য ডেটা সংরক্ষণ করার জন্য জায়গা রয়েছে। এছাড়াও সিম কার্ডে এমন কিছু প্রোগ্রাম দেওয়া আছে যেগুলো আইডেন্টিটি ভেরিফিকেশন করে এবং নেটওয়ার্ক অ্যাক্সেস করে। সহজ ভাষায় সিম হলো একটি বাহ্যিক হার্ডওয়্যার ক্যারিয়ার। অন্যদিকে eSIM অর্থাৎ ইলেকট্রনিক সিম কার্ডটি ফোনের বাহ্যিক সিম কার্ড পরিত্যাগ করে এটিকে মোবাইল ফোনের ভিতরে একটি স্বয়ংক্রিয় বাহকে পরিণত করে। ব্যবহারকারীকে এটির কার্যপদ্ধতি সম্পর্কে ভাবতে হবে না। প্রোগ্রাম ডেটা ডাউনলোড করে নিলেই বর্তমান সিমের মতো eSIM-এও একই ফাংশন পাওয়া যাবে। গ্রাহকদের সন্তুষ্ট করতে eSIM-এ রয়েছে বিভিন্ন কোম্পানি থেকে একাধিক অপারেটর ডেটা ডাউনলোড করার সুযোগ। কেউ মোবাইল অপারেটর পরিবর্তন করতে চাইলে এটি সরিয়ে আবার ইনস্টল করার প্রয়োজন হবে না। শুধু সেটিংসে গিয়ে সরাসরি এই ফাংশন চালু করাই যথেষ্ট। বর্তমানে প্রতিটি অপারেটরের জন্য আলাদা সিম কার্ড ব্যবহার করা হয়। eSIM ব্যবস্থায় সেই একই সফট কার্ডে সব অপারেটরের সিম ইউজ করা যাবে। শুধুমাত্র সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে অপারেটর নেটওয়ার্ক সুইচ করলেই হবে, যেটি eSIM-এর একটি বিশেষ উল্লেখযোগ্য সুবিধা। এটি মেশিন টু মেশিন অর্থাৎ M2M শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ মেশিন বিক্রেতারা একই সময়ে একটি মেশিনের মধ্যে অসংখ্য অপারেটর প্রোফাইল সংরক্ষণ করতে পারে এবং পরোক্ষভাবে তাদের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু একবারে শুধুমাত্র একটি অপারেটর ব্যবহার করা যেতে পারে। এটি সেই লেআউট যা অ্যাপেল ধারাবাহিকভাবে 7 বছর ধরে অনুসরণ করে আসছে এবং 2011 সালের প্রথম দিকে eSIM-এর 60টি পেটেন্টস ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি যদি নিয়মিত অ্যাপল সিস্টেম ব্যবহারকারী হন, তাহলে আপনি নিশ্চিতভাবে eSIM এই ধারণাটি সানন্দে গ্রহণ করবেন। এই বৈশিষ্ট্য নিঃসন্দেহে আগামী বছরগুলোতে অ্যাপেলের আরও মুনাফা তৈরিতে সহায়তা করবে। এখন আসুন অ্যাপেল eSIM কার্ড সম্পর্কে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি। eSIM-এর উপাদানটি সরাসরি চিপে সংস্থাপন করা হয়েছে এবং সহজে এটিকে সরিয়ে ফেলা যাবে না। কোনো সমস্যা হলে এটি অতিরিক্ত মেরামত ফি দিয়ে এটি ঠিক করতে হবে। যদি অ্যাপেল মোবাইল ফোন সত্যি ফিজিক্যাল কার্ড স্লট বাতিল করে দেয়, শুধুমাত্র eSIM সফট কার্ড ব্যবহার করতে বাধ্য করে, তাহলে মোবাইল ফোন নম্বর এবং SMS বার্তাগুলো অ্যাপেলের সাথেই সংযুক্ত থাকবে। এর খারাপ দিক হলো, গ্রাহকরা যদি হঠাৎ করে তাদের মোবাইল ফোনের ব্র্যান্ড পরিবর্তন করে, তাহলে এটি ঝামেলায় হয়ে যাবে। শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটররাই এর সমাধান দিতে পারে। মোবাইল নেটওয়ার্ক অপারেটরগণ অ্যাপেলের eSIM অ্যাক্সেস করতে পারবে কিনা এটা সম্পূর্ণ অ্যাপেলের উপর নির্ভর করবে। অ্যাপেলের ধার্য করা 30% টেক ট্যাক্স অর্থাৎ প্রযুক্তি কর মোবাইল নেটওয়ার্ক অপারেটররা শেষ পর্যন্ত ব্যবহারকারীদের কাছ থেকে আদায় করবে, অর্থাৎ ব্যবহারকারীরা এই eSIM সুবিধা অর্থের বিনিময়ে পাবে। যদি অপারেটররা 30% কর দিতে দ্বিমত পোষণ করে, সেক্ষেত্রে অ্যাপেলের আইনগত অধিকার রয়েছে তাদের পছন্দ অনুযায়ী যে কারোর সাথে ব্যবসা করার। এই ভিডিও দেখে আপনি কি ভাবছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত চাইনিজ দেশি ভাইয়ের সঙ্গেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো ফলো করুন। ধন্যবাদ সবাইকে।